হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। বন্ধুরা, আমি অপূর্ব তোমাদের কাছে আজকে কথা মতো নিয়ে চলে এসেছি আজকে আমাদের রিপোর্ট রাইটিং। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি কারণ লাইভ করা আজকে সম্ভব হচ্ছে না। তাই জন্য তো তোমরা অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখবে এবং লাইক করবে এবং শেয়ার করবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ইন্দো বর্ডার চায়নার যে ইস্যু নিয়ে বা ডিবেটটা নিয়ে যেটা আমরা আমাদের যে হয়েছে এই মে মাসে, তো সেটা নিয়ে তোমাদেরকে রিপোর্ট রাইটিং আমি করাবো। যেটা WBPSC মেইন এক্সামিনেশন এবং WBCS মেইন এক্সামিনেশন দুটোর জন্যই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি সেটাই তোমাদেরকে করাবো। তবে তার আগে তোমাদের কাছে রোজদিন যেটা আমি আলোচনা করি যে তোমাদের যে সিলেবাস সেটা নিয়ে আজকেও আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তো লেটার রাইটিং থাকবে WBCS মেইনসের 40 মার্কসের, প্রেসিস রাইটিং থাকবে 40 মার্কসের এবং কম্পোজিশন থাকবে দুটো 40 প্লাস 40 80 আর ট্রান্সলেশনও থাকবে 40। আর টোটাল হয়ে গেল আমাদের মার্কস 200। তাহলে এই হচ্ছে আমাদের WBCS এর মেইন এক্সামিনেশন সিলেবাস। এবারে হচ্ছে WBPSC ক্লার্কশিপ মেইনসের জন্য আমাদের মেইন এক্সামে থাকবে টোটাল 50 মার্কসের। তোমাদের যেখানে রিপোর্ট রাইটিং থাকবে এটা তোমাদের থাকবে 20 মার্কসের, প্রেসিস রাইটিং থাকবে 15 মার্কসের, ট্রান্সলেশন থাকবে 15 মার্কসের। তো তোমরা টোটাল হচ্ছে আমাদেরকে 50। তো আমরা যদি ঠিকঠাক মতো এই রাইটিং যে আমাদের যে টিপস বা ট্রিক্সগুলো আমি তোমাদেরকে রোজদিন বোঝাচ্ছি এগুলোকে মেনটেন করো এবং এগুলোকে প্র্যাকটিস করো বাড়িতে ভালো মতো, তাহলে অবশ্যই তোমরা 50 কেন, তোমরা 50 এর কাছাকাছি অনেক খুব সুন্দর একটা নাম্বার নিয়ে আসতে পারবে এবং সেটা কখনোই অসম্ভব কোনো ব্যাপার নয়, কঠিন হতে পারে। তো চলো আমরা এবারে আজকে আমাদের যে টিপস ফর সলভিং ডেসক্রিপটিভ পেপার এটা আজকে আমরা দেখে নিই। তো রিড দ্য কোশ্চেন পেপার ফার্স্ট থরলি। প্রথমে কোশ্চেন পেপারটাকে প্রথমে থরলি পড়ে নাও। তারপরে যে কোশ্চেনগুলো তুমি সবার আগে শিওর বা তোমার সহজ মনে হচ্ছে সেগুলোকে আগে অ্যাটেম্প্ট করো। নেক্সট হচ্ছে যে যখন তুমি এসে লিখছো তখন এসেটাকে মাথায় রাখবে যে এটার জন্য এফেক্টিভ এবং সিম্পল ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে এবং এটা অবশ্যই WBCS মেইন এক্সামিনের জন্য। তো এই এক্সামে যখন আমরা লিখতে যাচ্ছি তখন আমাদের 3 ঘন্টা টাইম থাকে, তো এর মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। তো এসে যদি তুমি প্রথমেই লিখতে শুরু করো তাহলে সেটা কিন্তু একদমই তোমার টাইমটাকে খেয়ে নেবে। তাহলে কখনোই এসে প্রথমে লিখতে যাবে না। এসে লেখার জন্য একদম লাস্টে হাতে 40 মিনিট রাখবে এবং তখন এসেটা লিখবে। তুমি যদি বাদবাকি সেকশনগুলো আগে কমপ্লিট করে নাও তাহলে তোমার হাতে একটা ফ্লো চলে আসবে লেখার এবং তাহলে অবশ্যই তুমি সেটা এসে লিখতে তোমার সুবিধা হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাভয়েড গ্রামাটিক্যাল এবং স্পেলিং মিস্টেক। গ্রামাটিক্যাল এবং স্পেলিং মিস্টেক যখন যত তুমি কম করবে তত তোমার রাইটিং স্কিলের উপর মার্কসটাও ইমপ্রুভ হবে। তার কারণটা যে তুমি তো খুব ভালো একটা রাইটিং স্কিল তুমি লিখলে বা একটা কোনো প্রেসিস বা এসে বা কোনো একটা রিপোর্ট রাইটিং লিখলে কিন্তু সেখানে ছোট গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক হওয়ার জন্য কিন্তু নাম্বার কাটা যায়। তো এটাকে অবশ্যই এভয়েড করবে 100% সম্ভব হলে এবং এটা একমাত্র অ্যাভয়েডেন্সটা আসবে তোমার যদি বাড়িতে তুমি রোজদিন প্র্যাকটিস করো। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সলেশনের কোশ্চেন। ট্রান্সলেশনের কোশ্চেনের জন্য তোমাদেরকে হচ্ছে যেটা আমি রোজদিন বলি যে প্র্যাকটিস লেভেলটা সেটা হচ্ছে কি ইংলিশ টু বেঙ্গলি যখন তুমি ট্রান্সলেট করছো তখন কি ধরো তুমি ইংলিশে ভালো, ঠিক আছে? এবং বেঙ্গলিতে খারাপ। তাহলে তুমি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আগে প্র্যাকটিস করো। যদি উল্টোটা হয় ইংলিশে তুমি খারাপ বেঙ্গলিতে ভালো, তাহলে তুমি উল্টোটা করো, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করো। তাহলে এইটা সবসময় মাথায় রাখবে যদি তুমি ইংলিশে ভালো হও, ঠিক আছে? এবং যদি বেঙ্গলিতে খারাপ হও তাহলে তুমি বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করো। আর যদি যদি তুমি বেঙ্গলিতে তুমি যদি মানে ভালো হও এবং ইংলিশে খারাপ হও তাহলে তুমি এখান থেকে এইটাকে ট্রান্সলেট করো। এইভাবে ইংলিশ টু বেঙ্গলি। তাহলে এই যে সাইকেলটা বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি এটা যদি তুমি প্রতিনিয়ত বাড়িতে প্র্যাকটিস করো তাহলে ট্রান্সলেশনের প্রবলেম তোমার একদম চলে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে যেহেতু ডেসক্রিপটিভ পেপার আজকে তোমাদের পুরো স্লাইডটা আমাদেরকে দেখাতে হবে, তো সেজন্য আমি নিজেকে আজকে একটু অফ করছি এবং তোমরা তারপরে মন দিয়ে দেখো ভিডিওটা। তার আগে আমি অবশ্যই তোমাদেরকে আমাদের পাওয়ার টেকনিকটা দেখিয়ে দেবো। এই টেকনিকটা তুমি যেকোনো রাইটিং স্কিলকে খুব সুন্দর করে মাস্টার করে নিতে পারো। পি ফর হচ্ছে প্ল্যান। প্রথমে ভেবে নাও তুমি কি লিখবে, পয়েন্টস গুলো মাথায় সাজাও। তারপর হচ্ছে অর্গানাইজ, সাজিয়ে নাও মাথার মধ্যে, যেটা আমি বললাম পয়েন্টস গুলো ভাবো তারপরে সেটাকে সাজাও মাথার মধ্যে পর। তারপরে রাইট, ডাব্লিউ ফর রাইট, সেটাকে লিখে নাও খাতার মধ্যে। ওকে? ই ফর হচ্ছে এডিট। এডিট মানে তুমি সেটাকে এবারে যেটা দরকার সেটাকে তুমি রাখো, যেটা দরকার নেই তুমি সেটাকে বাদ দিয়ে দাও, বা তুমি যদি নতুন কিছু ইনক্লুড করতে চাও পয়েন্ট তুমি সেখানে এডিটের অপশনে গিয়ে তুমি এখানে এডিট করতে পারো। ঠিক আছে? তুমি এটা পুরো নিজের থট প্রসেসের উপরে। তারপরে আর ফর কি, আর ফর হচ্ছে রিভাইজ। তারপর সেটাকে রিভাইজ করো যে সবকিছু ঠিকঠাক তুমি পয়েন্ট দেখে তুমি সিলেক্ট করেছো কিনা। এইবারে যখন তুমি ফাইনাল ড্রাফটটা করলে, ফাইনাল ড্রাফট করার পরে তুমি এটাকেও 2 থেকে 3 বার তুমি রিভিশন দিয়ে নাও। 2 থেকে 3 বার রিভিশন দেওয়ার পরে এর মধ্যে যা গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক গুলো আছে এগুলো তোমার চোখে পড়বে এবং তুমি সেগুলোকে রেকটিফাই করে নিতে পারবে যাতে তোমার নাম্বারটা কম না আসে। ঠিক আছে বন্ধুরা? তো আজকে আমি কিছুক্ষণের জন্য নিজেকে আমি অবশ্যই এখানে একটু মানে রিমুভ করছি। তার কারণ হচ্ছে তোমাদেরকে পুরো স্লাইডটা দেখানোটা খুব দরকার। তো আজকে আমাদের প্রথমে যে রিপোর্ট রাইটিং এ যে টোটালটি মানে যেটা আমাদের যে টোটাল মার্কস আছে WBCS থেকে 40 মার্কসের, WBPSC থেকে 20 মার্কসের। কিন্তু টিপসটা একই।
দেখো টিপস ফর রিপোর্ট রাইটিং হচ্ছে অ্যাড অ্যান আই ক্যাচিং টাইটেল। প্রথমে একটা এমন একটা টাইটেল চুজ করবে বা লিখবে যেটা আই ক্যাচিং হয়, মানে যিনি পড়ছেন তোমার এক্সামিনার তিনি যেন সেটা দেখবে আকৃষ্ট হন। বা তুমি যখন রিপোর্ট রাইটিং লিক করছো তখন সবসময় মাথায় রাখবে তুমি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য করছো না, তুমি করছো সেটাকে মানে রিডারদের জন্য। মানে তুমি সত্যিকার একটা রিপোর্ট রাইটিং করছো, এটা রিডাররা পড়বে। এই ভেবে মানসিকতা নিয়ে তুমি যদি রিপোর্ট রাইটিং করো তাহলে তোমার রিপোর্ট রাইটিং এ কিন্তু অনেকটা ভ্যালুয়েবল রিচ কনটেন্ট রিচ হবে এবং সেটা দেখতেও ভালো লাগবে এবং পড়তেও ভালো লাগবে। অনেকটা ইন্টারেস্ট আসবে। নেক্সট, রাইট ডাউন দ্য পসিবল কম্পোনেন্টস অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট রিগার্ডিং দ্য সাবজেক্ট। তো তোমাকে যে সাবজেক্টটা দেওয়া হবে সেই পসিবল কম্পোনেন্টস গুলোকে আগে লিখে নাও। যেরকম আমি তোমাদের পাওয়ার টেকনিকে বললাম যে পসিবল কম্পোনেন্টস গুলো লিখে নাও। পসিবল কম্পোনেন্টস যদি তোমাকে WBCS তে দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে অসুবিধা নেই, তুমি সেখান থেকে লিখে নিতে পারো। কিন্তু WBCS এ তুমি যখন যাবে তখন তুমি এগুলো পসিবল কম্পোনেন্টস গুলো হয়তো তোমাকে নাও দিতে পারে, তো তখন তোমাকে নিজে থেকে ভাবতে হবে। নেক্সট হচ্ছে কি, তোমাকে যে ফরম্যাটটা আমি আজকে শেখাবো সেই ফরম্যাট অনুযায়ী তুমি লিখবে, কনস্ট্রাক্ট করবে পুরো রিপোর্ট রাইটিংটাকে। নেক্সট হচ্ছে গো থ্রু দ্য স্ট্রেট টু দ্য পয়েন্ট হোয়ার স্টোরি বিগিনস। যখন তুমি শুরু করছো রিপোর্ট রাইটিংটা একদম গো থ্রু দ্য স্ট্রেট টু দ্য পয়েন্ট, মানে হচ্ছে গিয়ে একদম স্টার্ট যখন করছো একদম টু দ্য পয়েন্ট স্টার্ট করো, কোনো রকম কোনো ইন্ট্রোডাকশন ভূমিকা দেওয়ার দরকার নেই। ওকে, ডিটেলস অফ দ্য ইভেন্ট শুড অর্গানাইজড অ্যান্ড ব্রিফ বাট স্ট্রং। যখন তুমি যে ডিটেলসটাকে তুমি দিচ্ছ এই ইভেন্টের উপরে সেটাকে অবশ্যই সাজানো থাকতে হবে, পরপর থাকতে হবে, অর্ডার অনুযায়ী অর্গানাইজ থাকতে হবে এবং সংক্ষিপ্ত হতে হবে কিন্তু স্ট্রং হতে হবে। এবার তুমি স্ট্রং কি করে বানাবে? স্ট্রং বানাতে হয় সবসময় ফ্যাক্ট বা এভিডেন্স দিয়ে। তুমি ফ্যাক্ট বা এভিডেন্স দিয়ে তোমাকে স্ট্রং বানাতে হবে। সেটা তুমি কোথায় লিখবে? সেটা তুমি পরেরটায় লিখবে। অ্যাড সাম ফ্যাক্টস উইথ কাল্টিভেটেড এভিডেন্স দ্যাট ক্যান কানেক্ট দ্য ডিটেলস অফ দ্য প্লেস লাইন অর ইন্ট্রোডাকশন। মানেটা হচ্ছে প্লেস লাইন মানে হচ্ছে যখন তুমি ইন্ট্রোটা দিচ্ছ, এই যে যখন তুমি ইন্ট্রোটা শুরু করলে এটাকে বলা হয় প্লেস লাইন। ঠিক আছে? আর নিউজ পেপারের নাম, নিউজ পেপার এডিটরের নাম, এগুলো যখন তুমি তারিখ যখন দিচ্ছ ওটাকে বলা হয় বাই লাইন। তো আমরা কি করব? আমরা ফ্যাক্টস গুলোকে এমনভাবে সাজিয়ে লিখবো যেন সেটা পুরো ইন্ট্রোডাকশন থেকে শুরু করে পুরো শেষ অবধি যেন পুরোটাকে কানেক্ট করতে পারে পুরো গল্পটাকে। কনক্লুড দ্য রিপোর্ট বাই ফিউ ওপিনিয়ন্স উইটনেসিং দ্য ইভেন্টস। ঠিক আছে? এক্ষেত্রে তুমি যেকোনো ইভেন্টের যারা নিউজ পেপার যারা রিপোর্ট করে, নিউজ পেপারদের মানে মিডিয়ার কথা বলতে পারো, কোনো অথরিটির কথা বলতে পারো। ঠিক আছে? তো তাদের কথা তুমি বলতে পারো এবং তাদের এই ওপিনিয়ন গুলো তুমি এখানে দিতে পারো কনক্লুশনে, যাতে ব্যাপারটা লাইভলি ফিল হয়। যিনি পড়ছেন তেন যিনি ব্যাপারটা পুরো মানে ইভেন্টটাকে যেন পুরো চোখের সামনে দেখতে পান। তো এরকম চেষ্টা তোমায় করতে হবে। তো চলে যাই আজকে আমাদের ফরম্যাটে। প্রথমে আসবে টাইটেল, এটা আই ক্যাচিং হতে হবে। নেক্সট আসছে হচ্ছে নিউজ পেপার ও রিপোর্টার্স নেম, এটাকে বলা হয় বাইলাইন, তার পাশে হচ্ছে ডেট দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন বা প্লেস লাইন বলে এটাকে, যেখানে স্টোরিটা শুরু হচ্ছে, যেখানে টু দা পয়েন্ট দিয়ে শুরু করতে হবে তোমাকে ব্যাপারটা। নেক্সট হচ্ছে লিড, লিড মানে হচ্ছে ইন্ট্রোডাকশনটাকে যেটাকে টানবে, ওপেনিং সেকশন বলে এটাকে। মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো এখানে দেবে। ঠিক আছে? তারপরে কি? তারপর হচ্ছে বডি। এবার তুমি বডিতে আসো। বডিটাকে লিডটাকে ডিটেইল করো এবারে। এবার লিডটাকে তুমি ডিটেইলস দিয়ে তুমি বডিটা বানাচ্ছ। সাপ্লাই ডিটেইলস মানে হচ্ছে ডিটেইলসটা তুমি আরো সাপ্লাই করছো। মোস্ট ইম্পর্টেন্ট ডিটেইলস ফার্স্ট। প্রথমে যে ডিটেইলস গুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেইগুলোকে আগে দিতে হবে। ওকে? তারপরে হচ্ছে ফ্যাক্টস। ফ্যাক্টস হচ্ছে সিম্পল ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে? প্রথমে সত্যিকারের যে স্টেটমেন্ট গুলো এগুলোকে এখানে ফ্যাক্ট বা এভিডেন্স তুমি এখানে দিতে পারো। নেক্সট কি? কোটেশন বা সামারি, এটা হচ্ছে কনক্লুশন পার্ট। এটাকে তোমাকে অ্যাকিউরেসি থাকতে হবে। অ্যাকিউরেসি কথাটা মানেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ছোট করে শেষ করে দিতে হবে। ওকে? হোয়াট সামওয়ান অ্যাকচুয়ালি সেড। ঠিক আছে? অ্যাকচুয়ালি কে কি বলেছে সেটা তুমি এখানে এই কনক্লুশনে দিতে পারো। অ্যাট দ্য সিন ফিলিং, এবং তোমাকে এমনভাবে ব্যাপারগুলোকে এলাবোরেট করতে হবে বা ডেসক্রাইব করতে হবে যেন পুরো সিনটাকে যিনি পড়ছেন তিনি যেন ফিল করতে পারেন তিনি। ওকে? তাহলে আজকে আমাদের যে এইখানে যে আমি কোশ্চেনটা দেখি মোটামুটি এরকমভাবে তোমাকে WBSC তে তোমাকে এরকম পয়েন্টস দিয়ে দিতে পারে যে 250 ওয়ার্ডস এর মধ্যে লেখার জন্য। ঠিক আছে? তো এখানে ইনসিডেন্টটা হচ্ছে ইন্দো চায়না বর্ডার ফেস অফ। ডেট অ্যান্ড টাইম দেওয়া হচ্ছে 5 মে 2020 11 AM। প্লেস হচ্ছে গালওয়ান ভ্যালি। অ্যাক্টিভিটি এ মিলিটারি স্ট্যান্ড আউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। At least 20 Indian troops dead. Chinese soldiers crossed the boundary at 3 different points, erecting tents, তারা টেন্ট খাটিয়েছে, তাঁবু খাটিয়েছে, and গার্ড পোস্ট তারা তৈরি করেছে, and ignoring verbal warning to leave, এবং ইন্ডিয়ান আর্মিরা যে ভার্বাল ওয়ার্নিংটা তাদের দিয়েছে যে জায়গাটা ছেড়ে দাও, কিন্তু সেটা তারা উপেক্ষা করেছে। India appears to have effectively ceded to Chinese areas that the People's Liberation Army occupied in recent weeks, notably parts of the northern side of the Pangong Tsao Lake and some of the strategically important Galwan River Valley. ঠিক আছে?
সেটা কি, এখানে ইন্ডিয়ানরা অ্যাপিয়ার্স টু হ্যাভ এফেক্টিভলি মানে চাইনিজদের এরিয়াগুলোকে তারাও চাইনিজ এরিয়া থেকে সিলেক্ট করেছিল এবং পিপলস লিবারেশন আর্মি যেখানে অকুপাই করে রেখেছিল, ঠিক আছে, রিসেন্ট উইকে। এবং যে পার্টগুলোতে তারা মানে আক্রমণ করেছিল, ইন্ডিয়ান আর্মিরা যখন জবাব দিয়েছিল, নটলি পার্টস অফ দ্য নর্দার্ন সাইড অফ দ্য পানগং সাউ লেকে ওখানে, এবং সাম অফ দ্য স্ট্র্যাটেজিক্যালি পার্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গালওয়ান রিভার ভ্যালি। রিজলভ টেনশনটাকে রিজলভ করার জন্য দুটো দেশ কি করেছে, দ্য টু সাইডস মানে দুটো দেশ হেল্ড টক্স, তারা কথা বলেছে লাস্ট উইক শেষ সপ্তাহে, ইন দ্য বর্ডার আউটপোস্ট অফ মালডো অন দ্য চাইনিজ সাইড অফ দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি। ঠিক আছে, তো এই পয়েন্টস এর উপর আমাকে একটা 250 ওয়ার্ডের রিপোর্ট রাইটিং করতে হবে, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে এগিয়েছি আগেও রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে 200 ওয়ার্ড বলো বা 250 ওয়ার্ড বলো, সেক্ষেত্রে আমরা এইভাবেই এগোবো। প্রথমে আমরা ইন্ডিয়া চায়না বর্ডার ফেস অফ আমরা টাইটেল দিয়েছি, নেক্সট আমরা বাইলাইন দিয়েছি 5th May 2020 গালওয়ান ভ্যালি প্লেস বাই এবিসি এডিটর XYZ। ওকে, নিউজ পেপারের নাম তুমি এবিসি বা XYZ বা যা নিজের মতো করে দিতে পারো। এটা তোমাদের যদি পিএসসিতে ডব্লিউপিএসসি পরীক্ষার হলে যদি তোমাকে দিয়ে দেওয়া হয় সেরকম নাম, তুমি সেটা নামটাই ব্যবহার করবে। ওকে, এবারে হচ্ছে এই মিলিটারি স্ট্যান্ড অফ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ওভার দেয়ার ডিসপুট বর্ডার হ্যাজ এসকেলেটেড ইনটু ভায়োলেন্ট ক্ল্যাশেস that has left at least 20 Indian troops dead. Tensions flare on a fairly regular basis between the two regional powers over their 3,500 কিলোমিটার। এটা আমি এক্সট্রা তুমি ডেটা দিতে পারো, এর যেরকম আমি দিয়েছি, তোমাকে ব্যাপারটা নিয়ে জানতে হবে। এরকম কারেন্ট ইভেন্ট যখন তোমাকে দেওয়া হবে, তারা অবশ্যই এটা এক্সপেক্ট করে তোমাকে, তুমি কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখে যাবে না, তুমি নিজের থেকেও কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারো। 2,200 মাইল ফ্রন্টিয়ার, ওকে, হুইচ হ্যাজ নেভার বিন প্রপারলি ডিমার্কেটেড। ডিমার্কেটেড কথাটা মানে যেটা কোনোদিনই রিজলভ হয়নি যে কোনটা কার এরিয়া, যে এরিয়াটা নিয়ে এখানে ঝামেলা হয়েছে। বাট দ্য ইনসিডেন্ট লেট অন মানডে হুইচ অ্যান ইন্ডিয়ান আর্মি স্পোক্সম্যান ডিসক্রাইবড অ্যাজ এ ভায়োলেন্ট ফেস অফ, যেটা একটা ইন্ডিয়ান আর্মি স্পোক্সম্যান যেটা ডিসক্রাইব করেছে যে একটা ভায়োলেন্ট ফেস অফ হয়েছে। তুমি এখানে এইভাবে অন্য কারো ওপিনিয়ন, তুমি এই যে আমি ইন্ট্রোডাকশনটা দিলাম, এটার পিছনটা ফ্যাক্ট আমি দিয়ে দিলাম ছোট্ট করে, যে which an Indian army spokesman described as a violent face-off was the first such confrontation since 1975 in which soldiers have died. 1975 সালে একবার ইন্দোচীন যুদ্ধ, যেটাকে চীনো ইন্ডিয়া ওয়ার বলা হয়, সেই ওয়ারে যেরকম মারা গিয়েছিল, ঠিক তারপরে এরকম একটা কনফ্রন্টেশন হয়েছে যেখানে অনেক ইন্ডিয়ান সোলজার মারা গেছে। The two Asian superpowers have for decades been fighting over the largely uninhabited region. Uninhabited কথাটা মানেটা হচ্ছে দুটো দেশের মধ্যে দুজনেই জানে না যে কোনটা কার এরিয়া, এবং এটা নিয়ে ওই জন্য একটা ঝামেলা লেগে আছে। They fought a brief war in 1962, আমি এটা একটা কনটেক্সট দিয়েছি এটার পিছনে যে কবে থেকে শুরু হয়েছে এই ঝামেলাটা। But they have become more frequent in recent years and escalated in May in India's Ladakh region which borders Tibet. আমি একটা এক্সট্রা এখানে আরো একটু ইনফরমেশন দিয়েছি যে কোথায় অ্যাকচুয়ালি এক্সালেটেড করেছে, এবং এটা আগে থেকেই এই ঝামেলাটা ছিল এবং সেটা এসকেলেটেড করে আরো ফ্রিকোয়েন্ট হয়েছে এই ঝামেলাটা, যেটা টিবেট বর্ডার অর্থাৎ ইন্ডিয়াস লাদাখ রিজিয়নে গিয়ে এটা এসকেলেট করেছে। ইন্ডিয়ান অফিসিয়ালস সে চাইনিজ সোলজার্স ক্রস দ্য বাউন্ডারি অ্যাট 3 ডিফারেন্ট পয়েন্টস। ঠিক আছে, ইন্ডিয়ান অফিসাররা বলেছে চাইনিজ সোলজাররা একটা 3টে ডিফারেন্ট পয়েন্টে বাউন্ডারিকে ক্রস করেছে, ইরেক্টিং টেন্টস অ্যান্ড গার্ড পোস্ট অ্যান্ড ইগনোরিং ভার্বাল ওয়ার্নিং, যেটা আমি পয়েন্ট থেকে নিচে, টু লিভ অ্যান্ড চাইনিজ ট্রুপস উইদিন ডেজ এনক্রোচড ওভার দ্য ডিমার্কেশন লাইন ইন দ্য লাদাখ রিজিয়ন। আমি এটাকে একটু এলাবোরেট করেছি, চাইনিজ ট্রুপরা সেটা না শুনে ওই দিনের মধ্যে যেদিন ওদেরকে ভার্বাল ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, তারা এনক্রোচ করেছে। এনক্রোচড ওভার মানে হচ্ছে সেটাকে না শুনে সেখানে মানে সেই জায়গাটা থেকে মানে ঢুকে পড়েছে আর কি। ঠিক আছে, দ্য ডেজ এনক্রোচড ওভার দ্য ডিমার্কেশন লাইন, যেখানে ডিমার্কেশন লাইন মানে যে লাইনটা নিয়ে বা এলএসির মধ্যে যেটা নিয়ে কনফিউশন চলছে সেটাকে পার করে গেছে। ঠিক আছে, ট্রেস পাস করেছি, এনক্রোচ করা মানে হচ্ছে ট্রেস পাস করা। ইন দ্য লাদাখ রিজিয়ন ফার্দার টু দ্য ওয়েস্ট, আরো পশ্চিম দিকে। ইন্ডিয়া দেন মুভড এক্সট্রা ট্রুপস ইনটু দ্য এরিয়া, এবং ইন্ডিয়া তখন কি করলো, আরো এক্সট্রা ট্রুপস সেই এরিয়াতে পাঠালো। Indian news reports suggest that India appears to have effectively ceded to Chinese areas that the People's Liberation Army, যেটা পিপল লিবারেশন আর্মি, চাইনিজ যেটা ল্যান্ড আর্মি বা তাদের যে আর্মিদের যে নাম পিপলস লিবারেশন আর্মি PLA, অকুপাইড ইন রিসেন্ট উইকস, যেখানে রিসেন্ট উইকে যে পিপল লিবারেশন আর্মি যে জায়গাটা অকুপাই করেছিল চাইনিজ এরিয়াতে, তো সেই জায়গাটাতে ইন্ডিয়ানরাও জবাব দেওয়ার জন্য সেখানে আক্রমণ করেছিল। তারপরে হচ্ছে নোটেবলি পার্টস অফ দ্য নর্দার্ন সাইড অফ দ্য পাঙ্গং সাউ লেক, যেটা আমি পয়েন্টস থেকে নিয়েছি, অ্যান্ড সাম অফ দ্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট গালওয়ান রিভার ভ্যালি। ঠিক আছে, এটা আমি পুরো পয়েন্টস থেকে নিয়ে নিয়েছি। ইন এ বিড টু রিজলভ টেনশন
ঠিক আছে? এই রিজলভটাকে আমি এখানে লিখেছি টু রিজলভ টেনশন, দেখতে পাচ্ছ এখানে যে এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে টু রিজলভ টেনশন। এই যে এখানে দেওয়া রয়েছে টু রিজলভ টেনশনস দ্য টু সাইডস হেল্ড টক্স। তো আমি এখান থেকে নিয়েছি ইন এ বিড টু রিজলভ টেনশনস দ্য টু সাইডস হেল্ড টক্স দ্য লাস্ট উইক ইন দ্য বর্ডার আউটপোস্ট অফ মালডো অন দ্য চাইনিজ সাইড অফ দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো এটার পিছনে আমি দ্য ডি ফ্যাক্টো বর্ডার বিটুইন দ্য টু কান্ট্রিজ, এই এলএসিটা হচ্ছে দ্য ডি ফ্যাক্টো বর্ডার। ডি ফ্যাক্টো কথাটার মানেটা যেটা লিগাল টার্ম, এটা শিখে নাও। ডি ফ্যাক্টো কথাটার মানেটা হচ্ছে, ডি ফ্যাক্টো কথাটার মানেটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, যেটা সবাই জানে। ডি ফ্যাক্টো কথাটার মানেটা হচ্ছে যেটা একদম ফ্যাক্ট, সত্যিকারের ঘটনা, যে এলএসিটাই হচ্ছে বর্ডার এবং এটা নিয়ে তারা দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে যে টেনশনটাকে ঠিক করার। ঠিক আছে? অ্যাট দ্য টাইম, সেই সময় ইন্ডিয়াস ফরেন মিনিস্ট্রি সেড, যেরকম আমি বললাম যে তুমি কনক্লুশনে কারো একটা ওপিনিয়ন রাখতে পারো। ফরেন মিনিস্ট্রি সেড দ্য টু সাইডস উড কন্টিনিউ দ্য মিলিটারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট। তারা একটা মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট তারা তৈরি করার চেষ্টা করছে। এনগেজমেন্ট মানে হচ্ছে সরাসরি একটা কথাবার্তা হবে, টু রিজলভ দ্য সিচুয়েশন, সিচুয়েশনটাকে রিজলভ করার জন্য, অ্যান্ড টু এনশিওর পিস, শান্তি বজায় রাখার জন্য। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি মানে শান্তিপূর্ণ মানে একটা এম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য ইন দ্য বর্ডার এরিয়াস। তাহলে এইভাবে আমি দেখতে পেলাম, প্রথমে আমি একদম টু দ্য পয়েন্ট গেলাম যে কি হয়েছে এই বর্ডার ফেস অফ করতে গিয়ে, বা এই ইস্যুটা কি হয়েছে। ঠিক আছে? আমি একটু এক্সট্রা আমি ইনফরমেশন দিয়েছি যে ৩৫০০ কিলোমিটারের মধ্যে রিজিনাল পাওয়ারটা দুজনের মধ্যে ঝামেলাটা হয়েছে। ঠিক আছে? এটা মানডেতে ইনসিডেন্টটা 5th মেতে হয়েছে এবং মানডেতে এটা আরো একটু বেড়েছিল এবং ভায়োলেন্ট একটা ফেস অফ হয়েছে, যেটা একটা ইন্ডিয়ান আর্মি স্পোকসম্যান বলেছে। ঠিক আছে? এবং এটা ১৯৭৫ সালের সেই সিনো ইন্ডিয়া যে ওয়ারটা হয়েছিল তারপরে এরকম একটা ওয়ার হলো চায়নার সাথে। তারপরে তার টু এশিয়ান সুপার পাওয়ার, তারপর আমি বলেছি যে এই কেন এটা নিয়ে ঝামেলা, তার কারণটা হচ্ছে এটা আনইনহ্যাবিটেড রিজিয়ন নিয়ে অনেকদিন ধরে ঝামেলাটা চলছিল, কিন্তু এটা এই বছরে আরো বেড়ে গেল। 1962 তে একটা ব্রিফ ওয়ার হয়েছিল, কিন্তু তারপরে এরকম একটা আরো ফ্রিকোয়েন্ট হয়ে গেছে ব্যাপারটা এই রিসেন্ট ইয়ার্সে, এবং সেটা এসকেলেটেড করেছে এবং উঠে এসেছে যুদ্ধ হিসাবে মে মাসে ইন্ডিয়ার লাদাখ রিজিয়নে, হুইচ বর্ডারস টিবেট। ঠিক আছে? এতদূর আমি গেলাম, এটাকে আমি লিড নিয়ে আসলাম, এবার আমি বডি আনলাম। বডিটা কি, এবার আমি এটাকে ডিটেল করছি। ইন্ডিয়ান অফিসিয়ালসের চাইনিজ সোলজার ক্রস দ্য বাউন্ডারি, কোন কোন জায়গাতে চাইনিজ সোলজাররা সেখানে গিয়ে অকুপাই করেছিল এবং কিভাবে ইন্ডিয়ান আর্মিরা সেখানে ট্রুপ পাঠিয়েছিল। ইন্ডিয়ান আর্মিরা কোন কোন জায়গাতে গিয়ে সেখানে গিয়ে জবাব দিয়েছিল সেটাও আমরা লিখেছি। ইন চাইনিজ এরিয়াস দ্য পিপলস লিবারেশন আর্মি অকুপাইড ইন রিসেন্ট উইকস, যেখানে নটেবলি পার্টস অফ দ্য নর্দার্ন সাইড অফ দ্য পাঙ্গং সাউ লেক অ্যান্ড সাম অফ দ্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট গালওয়ান রিভার ভ্যালি, যেটা আমি পয়েন্ট থেকে পেয়ে গেছি, যেটা আমাকে দেওয়া হয়েছিল। ইন এ বিড টু রিজলভ টেনশন, এই টেনশনটাকে রিজলভ করার জন্য দুই সাইড থেকে মানে কথাবার্তা হয়েছে। কোথায় হয়েছে? ইন দ্য বর্ডার আউটপোস্ট অফ মালডো, মালডোতে কথাবার্তা হয়েছে। অন দ্য চাইনিজ সাইড অফ দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের চাইনিজ সাইড মালডো, যে জায়গাটার নাম, দ্য ডি ফ্যাক্টো বর্ডার বিটুইন দ্য টু কান্ট্রিজ। অ্যাট দ্য টাইম, সেই সময় আমাদের ফরেন মিনিস্ট্রি বলেছেন যে আমরা অবশ্যই মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টটাকে আমরা কন্টিনিউ করব, যে এইটাকে সিচুয়েশনটাকে রিজলভ করার জন্য এবং সেখানে শান্তি আনার জন্য। তাহলে দেখতে পাচ্ছ এরকম আমাদের যদি পয়েন্টস দেয় তাহলে আমরা খুব সহজে লিখতে পারি। WBCS মেইনস তোমাদেরকে পয়েন্ট দেবে না, তো নিজে থেকে পয়েন্টস বানিয়ে তোমরা এভাবে লিখতে পারো। ঠিক আছে? তো আজকের জন্য বন্ধুরা এতটাই। কোনো রকম কোনো সমস্যা থাকলে, তোমরা আজকে লাইভ হলো না কিন্তু পরের দিন আমি লাইভে আসবো, তো তোমরা এই ভিডিওর নিচে অবশ্যই যে কোনো রকম কোয়ারিজ আমাকে এখানে দিতে পারো এবং আজকের এই রিপোর্ট সম্পর্কে তোমরা যদি নিজেরা কিছু এর ব্যাপারে লিখতে পারো তো অবশ্যই বাড়িতে একবার প্র্যাকটিস করো। আজকে যেটা তোমাদেরকে দিলাম এখানে যে পয়েন্টসগুলো, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও এবং বাড়িতে একবার নিজে থেকে লেখার প্র্যাকটিস করো। 250 ওয়ার্ডের মধ্যে এটা 245 ওয়ার্ডস মোটামুটি হয়েছে। ঠিক আছে? তো এটা আজকের জন্য এতটাই বন্ধুরা। তোমাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে আমাদের রাক্ষাবন্ধনে, যে যেকোনো রকম তোমরা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেজ করতে পারো। তোমরা আমার এই কোডটা দিয়ে, Y210, যেখানে তোমরা 12% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে এবং অ্যাপ থেকে যদি পারচেজ করো তাহলে তোমরা টোটাল প্লাস 5% মানে 17% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে? যেকোনো স্টাডি ম্যাটেরিয়াল আমাদের WBCS কম্বাইন্ড কোর্স 2.0 এটা আমাদের লাইভ রয়েছে স্টোরে, অবশ্যই পারচেজ করো। এবং তোমাদের WBCS জেনারেল স্টাডিজের উপর একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে, যেটা তোমরা অবশ্যই পারচেজ করতে পারো। ঠিক আছে? আর তোমাদের এই WBCS 2.0 ব্যাচের সাথে এই 20 মক টেস্ট তোমাদের একদম ফ্রি। তো আর দেরি করো না, অবশ্যই WBCS এর এই কোর্সটা পারচেজ করো তাড়াতাড়ি করে। সময় চলে যাচ্ছে, ব্যাচও তাড়াতাড়ি করে ফুল হয়ে যাচ্ছে, 500 জন হয়ে গেলে আর নেওয়া যাবে না। তো তাড়াতাড়ি করো তোমরা, যতজন তোমরা এখানে ইচ্ছুক WBCS দিতে তারা অবশ্যই এটাকে পারচেজ করো এবং এগুলো তোমাদের আগামী দিনে WBPSC বা যেগুলোতে তোমাদের এই ধরনের গভর্নমেন্ট জব এক্সামের ক্ষেত্রে এটা আরো অনেকটাই তোমাদেরকে সুবিধা করে দেবে, এটুকু তোমাদেরকে আমি কথা দিচ্ছি। তো যে কোনো রকম কোয়ারির জন্য তোমরা আমাকে এই নাম্বারে কল করতে পারো। এই নাম্বারে কল, তো তোমরা এই নাম্বারটা ভালো করে দেখে নাও বা এটাকে তোমরা
লিখে নিতে পারো। এই নাম্বারে আমাকে অবশ্যই কল করবে। নেক্সট হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো যে কোনো রকম কোনো কোয়েরিজ থাকলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন। তো আজকের জন্য এতটাই বন্ধুরা। গুড বাই।